নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। ভোটার লিস্টে নাম তোলা নিয়ে ইলেকশন কমিশনের নতুন সার্কুলার নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। রথযাত্রা উপলক্ষে তিনি রয়েছেন দীঘায়, সেখান থেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিহারের সামনেই ভোট, সেই জন্য এই নতুন সার্কুলার জারি করা হয়েছে, কিন্তু এর আসল টার্গেট পশ্চিমবঙ্গ। সামনের বছর এখানে ভোট, সেই সময় মূলত পরিযায়ী শ্রমিকদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার এটা একটা প্রচেষ্টা। This is the document declaration form by the election commission. বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না। They will not do, not act for Bihar. Only 3 months are left. Whatever BJP will say, that they will follow. But for Bengal, this is they are targeting actual Bengal. They are targeting actual migrant workers. They are targeting actual the Bengal people because they are afraid. But election commission cannot do it unilaterally without talking to the political parties. স্নানযাত্রার পর 15 দিন অনশরে ছিলেন প্রভু জগন্নাথ। সাধারণ মানুষের জন্য দরজা বন্ধ ছিল জগন্নাথ মন্দিরের। এই কয়েকদিন তিনি দেখা দেননি কাউকেই। সেই অনশর পর্ব কাটিয়ে বৃহস্পতিবার ভোর 6:30টায় জগন্নাথের গর্ভগৃহে দরজা খোলা হয়। বৃহস্পতিবার নব সাজে দেখা দেন প্রভু জগন্নাথ। স্নানযাত্রার পর 15 দিন অনশরে ছিলেন প্রভু জগন্নাথ। সাধারণ মানুষের জন্য দরজা ছিল বন্ধ জগন্নাথ মন্দিরের। এই কয়েকদিন তিনি দেখা দেননি কাউকে। সেই অনশর পর্ব কাটিয়ে বৃহস্পতিবার ভোর 6:30টায় জগন্নাথের গর্ভগৃহে দরজা খোলা হলো। বৃহস্পতিবার নবসাজে দেখা দেন প্রভু জগন্নাথ। জগন্নাথ দেব দর্শনের জন্য ভোর 5টা থেকেই মন্দিরের মূল দরজায় ভিড় জমান পুণ্যার্থীরা। জানা গিয়েছে মন্দিরের মূল দরজা বা 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে ভক্তদের। নেত্র উৎসবের কারণে ভোরে মঙ্গলারতি হয়, বিকেলে রশি পুজো। সেখানে অংশ নেবার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। শুক্রবার রথযাত্রা, এর সূচনা করবেন মুখ্যমন্ত্রী। এর জন্য বুধবারই মুখ্যমন্ত্রী চলে এসেছেন দীঘায়। প্রথা অনুযায়ী স্নানযাত্রার পরেই অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ, তাই তিনি চলে যান 15 দিনের অনশরে। 15 দিনের মাথায় আবার সুস্থ হয়ে ওঠেন তিনি। তাই সকাল থেকে প্রভু জগন্নাথের জন্য বিশেষ আয়োজন করা হয়, তাকে নতুন সাজে সাজানো হয়। মন্দির কমিটি জানিয়েছে, সকাল সকাল প্রভুকে ঘুম থেকে তুলে দাঁত মাজানো হয়, নতুন পোশাক পরিয়ে ফুলের মালায় সাজানো হয়। সকাল 7টায় পূজা অর্চনার পর দেওয়া হয় প্রাতরাশ। তারপর চলে পূজা পর্ব, চলে নাম সংকীর্তনও। 15 দিন প্রভুর মধ্যাহ্ন ভোজ করবেন, তাই জমকালো ভাবে করা হবে 56 ভোগের আয়োজন। ইতিমধ্যেই দীঘায় এসেছেন 50 জন বিদেশি ভক্ত। তারা নিজের হাতে প্রভুর পছন্দ মতো বেশ কয়েকটি পদ বানাবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি ইসকন থেকে আসা সাধু সন্তরাও প্রভুর পছন্দের খাবার বানাবেন। জানা গিয়েছে 56 ভোগে থাকবে বিভিন্ন ধরনের ভাজা, খিচুড়ি, ডাল, শুক্তো, মোচা দিয়ে তরকারি, পটলের তরকারি, ঘন্ট সহ একাধিক পদ। সেই সঙ্গে থাকবে বাংলার বিভিন্ন ধরনের মিষ্টি এবং পায়েসও। হাই নিউজ নেটওয়ার্ক। হাইকোর্টের নির্দেশ মতো ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনল রাজ্য। সেই রিপোর্টের 131 নম্বর পাতার 12.4 পয়েন্টে বলা হয়েছে, এআইসিপিআই মেনে ডিএ দিতে হবে এমনটা মনে করছে না ষষ্ঠ পে কমিশনের সুপারিশ করা রিপোর্ট। এই রিপোর্ট দেখে সরকারি কর্মচারীদের একাংশ উদ্বেগ প্রকাশ করছেন। হাইকোর্টের নির্দেশ মতো ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এনেছে রাজ্য সরকার। সেই রিপোর্টের 131 নম্বর পাতার 12.4 পয়েন্টে বলা হয়েছে, এআইসিপি মেনে ডিএ দিতে হবে এমনটা মনে করছে না ষষ্ঠ পে কমিশনের সুপারিশ করা রিপোর্ট। এই রিপোর্ট দেখে সরকারি কর্মচারীদের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ 27 তারিখের মধ্যে বকেয়া ডিএর 25% ফেরত দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এখনও তার বিজ্ঞপ্তি জারি করেনি নবান্ন। যদিও এই ষষ্ঠ পে কমিশনের সুপারিশ করা রিপোর্টের সঙ্গে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক ডিএ নির্দেশের কোনো সম্পর্ক নেই, কারণ কয়েকদিন আগে হাইকোর্টের এক শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারকে প্রশ্ন করেছিলেন, ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট কেন প্রকাশ করছে না রাজ্য সরকার। রাজ্যের বক্তব্য শুনে ওই দিন বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট রাজ্যকে 1 জুলাইয়ের মধ্যেই প্রকাশ করতে হবে। ওয়াকিবহল মহলের ধারণা, সেই নির্দেশ মেনেই এই রিপোর্ট সামনে এনেছে নবান্ন।
মোট 197 পাতার এই রিপোর্টে ব্যাখ্যা করা হয়েছে কেন কেন্দ্রের হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য। আর সেখানেই 131 নম্বর পাতার 12.4 পয়েন্টে বলা হয়েছে, আলোচ্য বিষয়গুলি বিবেচনা করে কমিশনের সুপারিশ সরকার সময়ে সময়ে রাজ্যের আর্থিক সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করতে পারে কতটা পরিমাণ মহার্ঘ ভাতা দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের। আর সেখানেই বলা হয়েছে এআইসিপিআই মেনে রাজ্যকে যে ডিএ দিতেই হবে এমনটা নয়, ফলে সেটা রাজ্যকে অনুসরণ করতে বাধ্য করা যাবে না। অতএব ডিএ নিয়ে রাজ্য সরকারের অবস্থান আগে যা ছিল সেটাই প্রকাশ পেল ষষ্ঠ পে কমিশনের সুপারিশ করা এই রিপোর্টে। হাই নিউজ নেটওয়ার্ক। ডুয়ার্সের চা বাগান এলাকা থেকে ফের উদ্ধার বিশালাকার অজগর। নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের টোটো ডিভিশন থেকে একটি 15 ফুটের অজগর সাপ উদ্ধার করল খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। জানা গিয়েছে অজগর সাপটি একটি আস্ত ছাগলকে গিলে খেয়ে ফেলে এবং নিস্তেজ অবস্থায় ঝোপের মধ্যে গুটি পাকিয়ে বসেছিল। বিশালাকার অজগরটিকে দেখতে পেয়ে স্থানীয়দের তরফে খুনিয়া রেঞ্জের খবর দেওয়া হয়। বনকর্মীরা এসে প্রায় 15 ফুটের অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শুভাংশু শুক্লা সহ 4 নভোশ্চরকে নিয়ে বুধবার দুপুরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল স্পেস এক্সের মহাকাশযান ড্রাগন। ইতিমধ্যে মহাকাশে প্রায় 24 ঘন্টা কাটিয়ে ফেলেছেন 4 নভোশ্চর। সেখান থেকেই পৃথিবীর উদ্দেশ্যে আরও একবার বার্তা দিলেন শুভাংশু। শোনালেন মহাকাশে একটা গোটা দিন কাটিয়ে ফেলার অভিজ্ঞতা। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে মহাকাশ থেকে সরাসরি পৃথিবীর সঙ্গে কথোপকথন করেছেন 4 নভোশ্চর। অ্যাক্সিয়ম স্পেসের এক্স হ্যান্ডেলেও সেই ভিডিও সরাসরি সম্প্রচার হয়েছে। সেখানেই শুভাংশু বলেন, যাত্রা যখন শুরু হলো তখন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, খুব ভালো সফর ছিল। মহাকাশে পৌঁছতেই অস্বস্তি শুরু হয়। শুনলাম গতকাল নাকি আমি পড়ে ঘুমিয়েছি। শুভাংশু ছাড়াও নাসার এই অভিযানে রয়েছেন আরও 3 নভোশ্চর। মহাকাশের মাধ্যাকর্ষণ শূন্য পরিবেশে হাঁটাচলা থেকে শুরু করে সবকিছুই নতুন করে শিখতে হচ্ছে তাঁদের। শুভাংশু বলেন, শিশুর মতোই হাঁটতে শিখছি কিভাবে হাঁটতে হয়, কিভাবে খেতে হয়। और नमस्कार, एक छोटा सा संदेश मेरे सारे देशवासियों के लिए। कुछ ही देर कल 1 महीने क्वारंटीन में रहने के बाद कल हम लोग लॉन्च पैड 39 से लॉन्च हुए, जहां से पहली मून लैंडिंग, जहां से अपोलो 11 मिशन भी लॉन्च हुआ था। और इस समय स्पेस में बहुत ही ज़्यादा उत्साह, बहुत ही ज़्यादा प्राउड फील कर रहा हूँ। और जब हम लॉन्च कर रहे थे तो मेरे स्पेस सूट पे तिरंगा मेरे शोल्डर्स पे था, जो मुझे कहीं ना कहीं ये याद दिला रहा था कि मैं अकेले ये जर्नी नहीं अंडरटेक कर रहा हूँ, बल्कि आप सब मेरे साथ हैं और इस जर्नी का एक हिस्सा हैं। तो ये आईएसएस तक जाने के लिए मेरी एक जर्नी की शुरुआत है एक तरह से। अभी हम लोग कुछ ही घंटों में आईएसएस में डॉक करेंगे और फिर हम इंटरनेशनल स्पेस स्टेशन पे जाके रहेंगे। बट कहीं ना कहीं ये भी दर्शाता है कि ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की एक छोटा सा स्टेप पर एक बहुत सॉलिड और स्टेडी स्टेप है उस डायरेक्शन में जिस तरफ हम जा रहे हैं गगनयान जैसे मिशन को लेके। तो मैं चाहता हूँ कि आप सब मेरी इस जर्नी का हिस्सा बने। आप भी उतना ही प्राउड फील करें जितना मैं फील कर रहा हूँ, बिकॉज ये सब हमारे केवल टेक्निकल अकम्प्लिशमेंट को नहीं दर्शाता है, बल्कि हमारे ये होप्स, ये हमारे एम्बिशंस, ये हमारे एस्पिरेशंस को दर्शाता है। ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা 12টা 1 মিনিট নাগাদ আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেটে চেপে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন শুভাংশুরা। তারপর 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে পৃথিবীর কক্ষপথে রয়েছেন শুভাংশুরা। তাদের মহাকাশযান ড্রাগন পৃথিবী থেকে 413 কিলোমিটার দূরে প্রতি ঘন্টায় 26,500 কিলোমিটার বেগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার বিকেল 4:30 নাগাদ তাদের গন্তব্যে পৌঁছানোর কথা। শুভাংশুদের অভিযানের নাম অ্যাক্সিয়ম 4। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন নাসার প্রাক্তন নভোশ্চর তথা অ্যাক্সিয়ম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর হুইটস্টন। 14 দিনের এই অভিযানের গোটা সময়টা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন 4 নভোশ্চর। সেখান থেকে অন্তত 60টি পরীক্ষা নিরীক্ষা চালাবেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক। 28 ঘন্টা দীর্ঘ সফরের পর শুভাংশু শুক্লা সহ 4 নভোশ্চরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছালো ড্রাগন মহাকাশযান। ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা 12টা 1 মিনিট নাগাদ আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেটে চেপে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন শুভাংশুরা। তারপর কেটে গিয়েছে 28 ঘন্টা। দীর্ঘ সফর শেষে শেষমেশ বিকেল 4টে নাগাদ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছালেন শুভাংশুরা।
পাকিস্তানের মদতপুষ্ট সীমান্ত পারের সন্ত্রাস নিয়ে ভারত বারবার অভিযোগ তুলে এসেছে, কিন্তু নয়াদিল্লির এই উদ্বেগের বিষয়ে স্পষ্টভাবে কোনো উল্লেখ ছিল না সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বিবৃতিতে। তাই ওই বিবৃতিতে স্বাক্ষরই করলেন না ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আন্তর্জাতিক মঞ্চ এসসিও মূলত সদস্য রাষ্ট্রগুলির ঐক্যমত্যের ভিত্তিতে কাজ করে। ঘটনা পরম্পরা সম্পর্কে ওয়াকিবহাল একাধিক ব্যক্তির থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পিটিআই জানিয়েছে, ওই বিবৃতিতে রাজনাথ সিং অনুমোদন না দেওয়ায় কোনো যৌথ বিবৃতি ছাড়াই এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলন শেষ হয়। এবারের এসসিও সম্মেলন হচ্ছে চীনে। বুধবার ওই সম্মেলনে নাম না করে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানকে নিশানা করেন রাজনাথ। বস্তুত 10 দেশের আন্তর্জাতিক মঞ্চ এসসিওর অন্যতম সদস্য রাষ্ট্র পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ মোহাম্মদও ওই সম্মেলনে উপস্থিত ছিলেন। এসসিও সম্মেলনে বক্তৃতার সময় রাজনাথ স্পষ্ট করে দেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দুমুখ আচরণের কোনো জায়গা নেই। যারা সন্ত্রাসবাদকে নিজেদের সংকীর্ণ স্বার্থ পূরণের উদ্দেশ্যে প্রশ্রয় দেয় এবং ব্যবহার করে, তাদের এর পরিণতি ভোগ করতে হবে বলেও এসসিও সম্মেলনে হুঁশিয়ারি দেন রাজনাথ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে নয়াদিল্লির লড়াইয়ের বার্তা স্পষ্ট করে দিয়ে তিনি বলেন, এই লড়াইয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দুমুখ আচরণ করে, সেই দেশগুলির সমালোচনা করতে এসসিওর কোনো দ্বিধাবোধ থাকা কাম্য নয়। বস্তুত পহেলগাঁও হত্যাকাণ্ডের পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হানায় পাকিস্তানের যোগ রয়েছে বলে শুরু থেকে অভিযোগ তুলে আসছে ভারত, যদিও ইসলামাবাদ সেই অভিযোগ অস্বীকার করে যাচ্ছে। ভারতীয় গোয়েন্দাদের সন্দেহ, পহেলগাঁওয়ের হামলায় জড়িত জঙ্গিরা পাকিস্তান থেকেই এদেশে এসেছিল। বুধবার এসসিও সম্মেলনের বক্তৃতায় ফের পহেলগাঁও কাণ্ডের কথা তুলে ধরেন রাজনাথ। তিনি জানান, পহেলগাঁও হত্যাকাণ্ডে যে ধরনের জঙ্গিহানা দেখা গিয়েছে, তার সঙ্গে ভারতে অতীতে লস্কর-ই তয়বার জঙ্গিহানার ধাঁচ মিলে গিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সময় ধর্মীয় পরিচয় দেখে নিহতদের গুলি করা হয়েছিল। ওই হামলার দায় স্বীকার করেছে রেজিস্ট্যান্স ফ্রন্ট। এরা হল রাষ্ট্রপুঞ্জের ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই তয়বার একটি ছায়া সংগঠন। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তরাখণ্ডে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে অলকানন্দা নদীতে পড়ল যাত্রীবাহী বাস। নিখোঁজ অন্তত 10। বাসটিতে ছিল মোট 18 জন যাত্রী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনো পর্যন্ত 7 জন বাস যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। একজন যাত্রীর মৃতদেহ পাওয়া গিয়েছে। বদ্রীনাথ যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে বৃহস্পতিবার সকালে অলকানন্দা নদীতে উল্টে পড়ল পর্যটক বোঝাই একটি বাস। এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ অন্তত 10 জন যাত্রী। ঘটনাস্থলে চলছে তল্লাশি ও উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসনিক কর্তারাও ঘটনাস্থলে পৌঁছে তদারকি করছেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বাসটি পাহাড়ি রাস্তা ধরে উপরের দিকে যাচ্ছিল। সেই সময়ই ঘটে দুর্ঘটনাটি। পাহাড়ের ঢালে মানববন্ধন করে আহতদের উদ্ধার করা হচ্ছে। তবে অলকানন্দা নদীর খরস্রোতার কারণে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল, পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে উদ্ধার কাজে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরই তৎপর হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে 7 জন যাত্রীকে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। নিখোঁজদের অবস্থান সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। স্থানীয় সূত্র খবর, পাহাড়ি রাস্তার বাঁকে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি সোজা গিয়ে পড়ে নদীর জলস্রোতে। এদিকে বিপজ্জনক পাহাড়ি পথ ও খরস্রোতা নদী এই উদ্ধার কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে এসডিআরএফ ও পুলিশ। পাহাড়ি রাস্তায় নামার পাশাপাশি নদীতে নামানো হয়েছে ডুবুরিদের দলও। আবহাওয়া ও নদীর স্রোতের ওপর নজর রেখে চলছে উদ্ধার অভিযান। হাই নিউজ নেটওয়ার্ক। ছত্তিশগড়ে ফের সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। রাজ্যের নারায়ণপুরে ফের মাওবাদী দমন অভিযানে সফল হল তারা। বৃহস্পতিবার ভোরে জেলার অবুজমার জঙ্গলে সংঘর্ষে নিহত হয়েছে 2 মহিলা মাওবাদী। গুলির লড়াই এখনো চলছে বলে জানিয়েছে পুলিশ। অবুজমারের গভীর জঙ্গলে তল্লাশি চালাচ্ছিল জেলা রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্স। সেই সময় গুলি চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। তাতেই 2 মাওবাদীর নেত্রীর মৃত্যু ঘটেছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি ইনসাস রাইফেল সহ বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার হয়েছে। পাকিস্তানি গুপ্তচরদের কাছে তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হল নৌসেনা সদর দফতরের কর্মরত এক অসামরিক করণিককে। বিশাল যাদব নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশের গোয়েন্দা শাখা। হরিয়ানার রেওয়াড়ি জেলার বাসিন্দা বিশাল ডিরেক্টরেট অফ
ডক ইয়ার্ডের একজন আপার ডিভিশন ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। দিল্লিতে নৌসেনা সদর দফতরেই তার পোস্টিং ছিল। পাকিস্তানের এক মহিলা গুপ্তচরের সঙ্গে অভিযুক্তের সমাজ মাধ্যমে যোগাযোগ ছিল। ওই মহিলা নিজের পরিচয় দিতেন প্রিয়া শর্মা বলে। তদন্তকারীদের সন্দেহ, ভারতীয় নৌসেনার বিভিন্ন কৌশলগত তথ্যের জন্য বিশালকে মোটা টাকার টোপ দিয়েছিলেন ওই মহিলা। দক্ষিণ আমেরিকার মেক্সিকোতে ধর্মীয় উৎসবে এলো পাথারিগুলি, মৃত্যু অন্তত 12 জনের, আহত 20। তবে এখনো পর্যন্ত হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপুয়াটো শহরে একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। প্রত্যেকেই খুশির মেজাজে ছিলেন, চলছিল নাচ গান। সেই সময় ভিড়ের মধ্যেই হঠাৎ এক যুবক আচমকা এলোপাথারি গুলি চালাতে শুরু করেন। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন 12 জন, আহত হয়েছেন 20 জন। আতঙ্কে চারিদিকে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন। তবে পুলিশ আসার আগেই চম্পট দেয় আততায়ীরা। বন্দুকবাজের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন নাবালক। ঘটনায় এখনো পর্যন্ত 12 জনের মৃত্যু হলেও এই সংখ্যাটি আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এই ঘটনার কড়া নিন্দা করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। তিনি বলেন, যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। শীঘ্রই হামলাকারীকে গ্রেফতার করা হবে। তার খোঁজে চলছে তল্লাশি। প্রসঙ্গত, মেক্সিকোর অন্যতম সংবেদনশীল এই অঞ্চল হল গুয়ানাজুয়াতো। এর আগেও এই রাজ্যের বুকে একাধিক হামলার ঘটনা ঘটেছে। গত মে মাসে স্থানীয় একটি গির্জার উৎসবেও হামলা চালায় এক বন্দুকবাজ। ওই ঘটনায় মৃত্যু হয় 7 জনের। হাই নিউজ নেটওয়ার্ক। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান। এমন ক্ষেপণাস্ত্র যা পাকিস্তান থেকে ছুড়লে সোজা গিয়ে পড়বে আমেরিকায়, এমনটাই দাবি করা হয়েছে একটি মার্কিন গোয়েন্দা রিপোর্টে। এই ধরনের ক্ষেপণাস্ত্র পাকিস্তান একবার তৈরি করে ফেললে দেশটিকে পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে ঘোষণা করে দিতে হবে ওয়াশিংটনকে। অর্থাৎ আর পাকিস্তানকে বন্ধু বলতে পারবে না তারা। মার্কিন পত্রিকা ফরেন অ্যাফেয়ার্সে এই গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। 5500 কিলোমিটারের বেশি দূরত্বে থাকা লক্ষ্যবস্তুকে নিখুঁত নিশানা করতে পারে এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আইসিবিএম বলা হয়। ইন্টারকন্টিনেন্টাল বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দূরের শত্রু দেশে আঘাত হানতে প্রয়োগ করা হয়। একটি মহাদেশ থেকে আরেকটি মহাদেশে ছোড়া যায় এই ক্ষেপণাস্ত্র। সাধারণ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এতে পরমাণু অস্ত্র ব্যবহার করা হয়। পাকিস্তানের হাতে এখনো পর্যন্ত আইসিবিএম নেই। মার্কিন গোয়েন্দারা দাবি করছেন, গোপনে এই শক্তিশালী অস্ত্র তৈরির কাজ চালাচ্ছে ইসলামাবাদ। যে কোনো দিন তারা চমকে দিতে পারে। আইসিবিএম রয়েছে ভারতের হাতেও। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অগ্নি-ভি তৈরি করেছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 7000 কিলোমিটারের বেশি। চীন, আমেরিকা সহ একাধিক দেশ এই অস্ত্রের পাল্লার অধীনে রয়েছে। এশিয়া, ইউরোপের পাশাপাশি আফ্রিকার কিছু দেশেও ভারত থেকে এই মিসাইল প্রয়োগ করা সম্ভব। আইসিবিএম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। 2022 সালে পাকিস্তান মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র শাহিন 3 পরীক্ষামূলকভাবে সফল উৎক্ষেপণ করে। ওই মিসাইল 2700 কিলোমিটারের দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ভারতের একাধিক শহর ওই ক্ষেপণাস্ত্রের পাল্লার অধীনে রয়েছে। তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাকিস্তানের হাতে এলে তা নয়াদিল্লির উদ্বেগের কারণ হতে পারে বলেই অনেকে মনে করছেন। সেক্ষেত্রে আমেরিকা এবং পাকিস্তানের সম্পর্কের নতুন সমীকরণ কি হবে তাও ভাবাচ্ছে ভূ রাজনৈতিক পর্যবেক্ষকদের। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত এবং পাকিস্তান সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা চালায় ভারত। ধ্বংস করে দেওয়া হয় একাধিক ঘাঁটি। টানা 4 দিন ভারত এবং পাকিস্তানের সেনা সংঘাত চলার পর সংঘর্ষ বিরতি হয়েছে। তবে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে। সূত্রের খবর, ভারতের সঙ্গে সংঘাতের পর অস্ত্র ভান্ডার আরও শক্তিশালী করতে সচেষ্ট হয়েছে পাকিস্তান। হাই নিউজ নেটওয়ার্ক। রথের আবহে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। বুধবার আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওড়িশা ও বাংলার উপকূলের উপরে বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7.5 কিলোমিটার উপরে তৈরি এই ঘূর্ণাবর্ত বৃহস্পতিবার শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। তার প্রভাবেই বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। বুধবার আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওড়িশা ও বাংলার উপকূলের উপরে বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7.5 কিলোমিটার উপরে তৈরি এই ঘূর্ণাবর্ত বৃহস্পতিবার শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। তার প্রভাবেই বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা হাওয়ার পূর্বাভাসও রয়েছে। শনি থেকে মঙ্গল পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও শুক্রবার অর্থাৎ রথের দিন থেকে মঙ্গলবার পর্যন্ত প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি এবং দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।